বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম পর্ব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির আরএটির বিষয়ের নাম হলো মেকাট্রনিক্স এন্ড পিএলসি 13তম অধ্যায় সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আরএসি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। সপ্তম পর্ব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির তাত্ত্বিক অধ্যায় হলো 13। এর থেকে আমরা জানব শিফট রেজিস্টার, জাম্প, কল এবং কম্পারেটর বা তুলনাকারী। এই সেশন শেষে আমরা যা জানবো সেগুলো হলো শিফট রেজিস্টার, জাম্প, কল এবং তুলনাকারী, শিফট রেজিস্টারের সংজ্ঞা, পিএলসিতে শিফট রেজিস্টারের প্রয়োজনীয়তা, প্রতীক সহ শিফট রেজিস্টারের প্রকারভেদ, ল্যাডারের সত্য সাপেক্ষ জাম্প চিত্রটি আলোচনা, জাম্প সম্পর্কে বর্ণনা। Define shift register, state the necessity of shift register in PLC, explain the types of shift register with symbol, discuss the conditional jumps in ladder diagram, describe jump within jump। এর অধ্যায়ের মধ্যে এই 5টি আরো আছে, মোট 10টি স্পেসিফিক অবজেক্টিভ জানব। 13.6 এ আছে state the uses of subroutine in ladder diagram। 13.7 এ interpret functional boxes, describe shift register applications, মানে shift register ব্যবহার, mention the application of jump, call and comparator। এরপরে solve the problems related on shift registers, jump, call and comparator। সর্বশেষে শিফট রেজিস্টার, জাম্প এবং কম্পারেটর সম্পর্কে কিছু সমস্যাগুলি সম্পর্কে জানব। শিফট রেজিস্টার, জাম্প, কল এবং তুলনাকারী থেকে আমরা মোটামুটি যেগুলো জানবো সেগুলো একটু সংক্ষেপে জেনে নিলাম। শিফট রেজিস্টার কি, তার সংজ্ঞা হলো শিফট রেজিস্টার হলো একটি ডিজিটাল সার্কিট যেখানে একাধিক ফ্লিপ ফ্লপ পরস্পর যুক্ত থাকে এবং ডেটা এক ফ্লিপ ফ্লপ থেকে অন্য ফ্লিপ ফ্লপে ক্রমাগতভাবে বা সিরিয়ালি বা সমান্তরাল বা প্যারালালি সরানো বা সংরক্ষণ করা যায়। এই হলো শিফট রেজিস্টার সম্পর্কে। এছাড়াও এটি এমন এক ধরনের রেজিস্টার যা ডেটা বিটগুলোকে প্রতিটি ক্লক পালসে ডানে বা বামে স্থানান্তর করে। এর গঠন হলো একাধিক ক্লক ফ্লিপ ফ্লপকে সিরিজে সংযুক্ত করে, যেখানে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তীর ইনপুট হয়। আর ব্যবহার হলো ডেটা সঞ্চয়, সিরিয়াল ও প্যারালাল ডেটা রূপান্তরে, যেমন এসআইপিও, পিআইএসও এবং বিভিন্ন ডেটা ম্যানিপুলেশন, যেমন যোগ, গুণন, ভাগ। জাম্প হলো এটি একটি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বা যা প্রোগ্রামের এক্সিকিউশনকে একটি নির্দিষ্ট লাইনে নিয়ে যায়, সাধারণ ক্রম পরিবর্তন করে। এর প্রকার বা টাইপস: আনকন্ডিশনাল জাম্প, যা সবসময় কার্যকর হয়, যেমন জিওটিও। কন্ডিশনাল জাম্প কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে কার্যকর হয়, যেমন আইএফ বা ইফ স্টেটমেন্টে। এর ব্যবহার হলো কোডের নির্দিষ্ট অংশে বারবার যাওয়া লুপ তৈরি করা। হচ্ছে জাম্পের সম্পর্কে ধারণা এবং প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ পরিবর্তন করা। কল
কল হলো একটি ফাংশন বা সাবরুটিনকে চালানোর জন্য একটি কমান্ড। এর কার্যকারিতা হলো যখন একটি কল কার্যকর হয় তখন প্রোগ্রাম কাউন্টারকে ফাংশনের শুরুর ঠিকানায় নিয়ে যাওয়া হয় এবং ফাংশনটি শেষ হলে একটি রিটার্ন কমান্ডের মাধ্যমে পূর্বের অবস্থানে ফিরে আসে। এগুলো আর কলের ব্যবহার হলো কোড পুনরাবৃত্তি কমানো এবং প্রোগ্রামকে মডুলার করা। কম্প্যারেটর বা তুলনাকারী এটি একটি ডিজিটাল সার্কিট যা দুটি ইনপুট মানের মধ্যে একটি তুলনা করে এবং ফলাফল বা রেজাল্ট প্রদান করে। আউটপুট এটি সমান, ছোট বা বড় এর মতো একটি লজিক্যাল আউটপুট তৈরি করে। এর ব্যবহার হলো বিভিন্ন ধরনের ডিজিটাল সিস্টেম যেমন মাইক্রোকন্ট্রোলার, ডেটা প্রসেসিং এবং কন্ট্রোল সিস্টেমের মধ্যে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়। এ হলো তুলনাকারী বা কম্পারেটর। শিফট, জাম্প, কল এবং তুলনাকারী। শিফট, রেজিস্টার, জাম্প, কল এবং তুলনাকারী হলো সংক্ষেপে ডিজিটাল সার্কিটের মৌলিক উপাদান। শিফট রেজিস্টার ডেটা বিটগুলোকে ডানে বা বামে সরানোর জন্য ব্যবহৃত হয়, যা ডেটা সঞ্চয় ও স্থানান্তরে বা ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়। জাম্প হলো একটি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যা প্রোগ্রামের নির্দেশনাকে একটি নির্দিষ্ট ঠিকানায় স্থানান্তরিত করে, যা একটি শর্ত পূরণ হলে ঘটতে পারে। কল হলো একটি ফাংশন বা সাবরুটিনকে চালু করে এবং সাধারণত প্রোগ্রাম কাউন্টারকে একটি নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যায়। কম্পারেটর বা তুলনাকারী হলো দুটি মান তুলনা করে এবং একটি ফলাফল প্রদান করে, যা ডিজিটাল লজিক সার্কিট এবং ডেটা প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে শিফট রেজিস্টার, জাম্প, কল এবং তুলনাকারীর মধ্যে সংক্ষিপ্ত বর্ণনা। শিফট রেজিস্টারের মূল বৈশিষ্ট্য হলো ক্লক পালসে ডেটা এক ফ্লিপ ফ্লপ থেকে পরের ফ্লিপ ফ্লপে সরে যায়। ডেটা ইনপুট হতে পারে সিরিয়াল বা প্যারালালে, ডেটা আউটপুটও হতে পারে সিরিয়াল বা প্যারালালে। ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী সরিয়ে নেয়। এই হলো শিফট রেজিস্টারের মূল বৈশিষ্ট্য। শিফট রেজিস্টারের ব্যবহার: ডেটা স্টোরেজে, সিরিয়াল প্যারালাল রূপান্তর বা সিরিয়াল টু প্যারালাল অথবা প্যারালাল টু সিরিয়াল, ডেটা ট্রান্সফার করতে, টাইমিং অ্যাডজাস্টমেন্ট করতে এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতে। 13.2 এর মধ্যে আমরা যেটা জানবো, পিএলসিতে শিফট রেজিস্টারের প্রয়োজনীয়তা: পিন সংখ্যা সাশ্রয় করতে। একটি মাইক্রোকন্ট্রোলারে সীমিত সংখ্যক পিন থাকে। শিফট রেজিস্টার ব্যবহার করে একটি বা দুটি পিন দিয়ে অনেকগুলো পিনের সমতুল্য আউটপুট নিয়ন্ত্রণ করা যায়। এটি এলইডি ডিসপ্লে বা অন্যান্য ডিভাইসের জন্য প্রচুর পিনের প্রয়োজন হলে সাশ্রয় হয়। এই হলো শিফট রেজিস্টারের প্রয়োজনীয়তা একটা। আর ডেটা রূপান্তরের জন্য ব্যবহৃত হয় সিরিয়াল টু প্যারালাল। শিফট রেজিস্টারগুলো একবারে একটি করে বিট সিরিয়াল ডেটা সংরক্ষণ করে যা গ্রহণ করে। এটি একটি নির্দিষ্ট সময়ে কল বিটকে সমান্তরালভাবে বের করে দেয়। এটি ডিজিটাল টিউব বা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে চালানোর জন্য খুব দরকারি, মানে ডেটা রূপান্তরের জন্য। আর ডেটা স্টোরেজ ও স্থানান্তর: মেমোরি হিসাবে শিফট রেজিস্টার ডেটা সঞ্চয় করতে পারে বা ডেটা স্থানান্তর
এটি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে সাহায্য করে। সিঙ্ক্রোনাইজেশন ও ডিলে। সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে ঘড়ির ক্লক বা পালসের সাথে ডেটা সিঙ্ক্রোনাইজ করতে শিফট রেজিস্টার ব্যবহার করা হয়। ডিলে, এটি ডিজিটাল সংকেতকে বিলম্বিত করার কাজে লাগে। মাল্টিপ্লেক্সিং, একই পিন ব্যবহার করে একাধিক ডেটা চ্যানেল বা ডিভাইসকে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করার জন্য শিফট রেজিস্টার ব্যবহার করা হয়। এটি একই সাথে একাধিক ডিভাইসকে চালিত করার সুযোগ তৈরি করে দেয়। 13.3 থেকে আমরা জানবো প্রতীক সহ শিফট রেজিস্টারের প্রকারভেদের ব্যাখ্যা। শিফট রেজিস্টারের প্রকারভেদ ও তাদের স্ট্যান্ডার্ড প্রতীক বা সিম্বল সহ ব্যাখ্যা। SISO, সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। এর ইনপুট হচ্ছে সিরিয়াল, আউটপুটও সিরিয়াল। এর প্রতীক হলো, এই হচ্ছে শিফট রেজিস্টারের প্রতীক DFF DFF DFF। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এর থেকে আউটপুট হবে। আর SI Q Q Q, এর থেকে SO। আর এর ব্যবহার হলো ডাটা ডিলে, সিরিয়াল ডাটা প্রসেসিং। নাম্বার 2, SIPO, সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। ইনপুট সিরিয়াল, আউটপুট একাধিক প্যারালাল লাইন। এর প্রতীক হলো SI DFF 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 Q0 Q1 Q2 প্যারালাল আউটপুটস। এর ব্যবহার হলো সিরিয়াল ডাটা থেকে প্যারালাল ডাটা কনভার্সন। নাম্বার 10, PISO, প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। ইনপুট হলো একাধিক প্যারালাল, আউটপুট হলো সিরিয়াল। আর প্রতীক হলো PO P1 P2 DFF 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 থেকে SO বের হবে। এর হচ্ছে লোড কন্ট্রোল সিগন্যাল থাকে 3 নম্বর ক্ষেত্রে। এর ব্যবহার হলো প্যারালাল ডাটা সিরিয়ালে রূপান্তর বা কমিউনিকেশনের ক্ষেত্রে। আর নম্বর 4, PIPO, প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। এর ইনপুট হচ্ছে প্যারালাল, আউটপুট হচ্ছে প্যারালাল। আর প্রতীক হলো PO DFF QO। P1 হচ্ছে DFF Q1, P2 এর ক্ষেত্রে DFF Q2। আর এর ব্যবহার হলো ডাটা স্টোরেজ অস্থায়ী রেজিস্টারের ক্ষেত্রে। নাম্বার 5, বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার। ডাটা বাম বা ডান দুই দিকেই শিফট হয়। এর প্রতীক হলো DFF DFF DFF, মানে বাম দিকেও যাবে ডান দিকেও যাবে। এটা চেঞ্জ হয় বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টারের চিত্র। আর এটা ব্যবহার হচ্ছে অ্যারিথমেটিক্স অপারেশন, প্রসেসর ডাটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। নাম্বার 6, ইউনিভার্সাল শিফট রেজিস্টার। সবচেয়ে বহুমুখী SISO, SIPO, PISO, PIPO, বাই ডাইরেকশনাল সবই সাপোর্ট করে। এর প্রতীক হলো কন্ট্রোল ইনপুটস প্লাস DFF DFF, ডান সাইড অ্যারো এবং প্যারালাল IO। আর এর ব্যবহার হচ্ছে CPU ALU ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে। এবং এই প্রত্যেকটা DFF ডানে বাই দুদিকে শিফট হয়ে যায়। সাধারণ বৈশিষ্ট্য, প্রতিটি স্টোরেজে একটি ডি ফ্লিপ ফ্লপ থাকে। ক্লক সিগনালে ডাটা শিফট হয়। টেম্পোরারি ডাটা স্টোরেজে ব্যবহৃত হয়। SISO, সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার সার্কিটস। এর প্রতীক বা সিম্বল হলো ক্লিক ক্লিক থেকে হবে SI DDDSO। আর এর ব্যাখ্যা হলো ডাটা 1 বিট করে প্রবেশ করে, প্রতিটি ক্লক পালসে ডান দিকে শিফট হয়, আউটপুট সিরিয়াল। আর এর ইউজ হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন ডিলে লাইনে।
এগুলো প্র্যাকটিক্যাল বাস্তব করতে পারলে পরে একটা খেয়াল হবে বা জানা যাবে। আর এসএপিও সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার আমরা পূর্বে জেনেছি, প্রতীকটা হলো, আর ব্যাখ্যা হচ্ছে ইনপুট সিরিয়াল আউটপুট একাধিক প্যারালাল টেম্পোরারি ডাটা স্টোরেজ। আর এটা ব্যবহার হলো সিরিয়াল প্যারালাল কনভার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আমরা পূর্বে কিছু জেনেছি, এখন কিছু সামান্য জানা এলাম। আর পিআইএসও প্যারালাল ইন সিরিয়াল আউটপুট, এর থেকে আমরা শিফট রেজিস্টার সার্কিট আমরা যে জানবো। প্রতীক হলো, এর থেকে আমরা ব্যাখ্যা হলো ডাটা একসাথে প্যারালাল ভাবে লোড হয় আর ক্লকে শিফট হয়ে সিরিয়াল আউট হয়। আর এর ব্যবহার হচ্ছে কিবোর্ড সেন্সর এবং সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এই গেল হচ্ছে পিআইএসও শিফট রেজিস্টারের সার্কিট। এরপরে নাম্বার 4 পিআইপিও প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার সার্কিট। এর প্রতীক হলো, এর থেকে আমরা ইনপুট আউটপুট দুটোই প্যারালাল শিফট হয় না, শুধু স্টোর করে। আর এটার ব্যবহার হয় হচ্ছে ল্যাচিং এবং ডাটা বাফারের ক্ষেত্রে। আর বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার এর সার্কিট হলো, আর এর প্রতীক হলো, আর এটা হচ্ছে বাম ও ডান দিকে দুই দিকে শিফট করা সম্ভব। ডাইরেকশন কন্ট্রোল পিন থাকে। আর এটা ব্যবহৃত হয় অ্যারিথমেটিক শিফট এবং সিপিইউ রেজিস্টারের ক্ষেত্রে। নাম্বার 6 ইউনিভার্সাল শিফট রেজিস্টার সার্কিট। এর প্রতীক হলো, এই প্রতীক থেকে আমরা বের করব, এবং এটা হচ্ছে এসআইএসও, এসআইপিও এবং পিআইএসও, পিআইপিপিও সবাই সাপোর্ট করে। আর বাই ডাইরেকশনাল শিফটিং সম্ভব। মুড কন্ট্রোল SOS1, এবং এটা ব্যবহৃত হয় মাইক্রোপ্রসেসর ALU ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে। আর 24 নম্বর হলো খোলা এবং বদ্ধ লুপ নিয়ন্ত্রণ সিস্টেমের মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো হচ্ছে মোট আমাদের এর প্রতিক্রিয়া, আউটপুট পর্যবেক্ষণ, নির্ভুলতা, জটিলতা, খরচ, স্থিতিশীলতা, বাহ্যিক বিঘ্নের প্রভাব, নিয়ন্ত্রণ নির্ভরতা এবং এক্সাম্পল। এ থেকে আমরা এর প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাবো। ওপেন লুপের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই, এখানে বদ্ধ লুপ বা ক্লোজ লুপের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আছে। আউটপুট পর্যবেক্ষণ করা যায় না, সবসময় পর্যবেক্ষণ করা যায়। নির্ভুলতা কম বেশি, জটিলতা কম বেশি, খরচ কম বেশি, আর স্থিতিশীলতা সাধারণত বেশি, কখনো কম হতে পারে, টিউনিং দরকার হয়। আর বাহ্যিক বিঘ্নের প্রভাব বেশি কম, এবং নিয়ন্ত্রণ নির্ভরতা শুধু ইনপুটের উপর, ইনপুট যোগ আউটপুট দুটোর উপরই চলে। যেমন ওপেন লুপ বা খোলা লুপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণত ওয়াশিং মেশিনের টাইমার, ইলেকট্রিক আয়রন। আর বদ্ধ বা ক্লোজ লুপের ক্ষেত্রে হচ্ছে এসি, থার্মোস্ট্যাট, ক্রুজ কন্ট্রোল গাড়ি। মানে কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় সে সম্পর্কে একটা এক্সাম্পল জানলাম। ওপেন লুপ এবং ক্লোজ লুপের ক্ষেত্রে এর ওয়াশিং মেশিন, টাইমার, ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে। আর ক্লোজ লুপের ক্ষেত্রে হচ্ছে এসি বা থার্মোস্ট্যাট, বিভিন্ন গাড়ি কন্ট্রোল করতে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে 13.4 ল্যাডারের সত্তা পক্ষে জাম চিত্রটি আলোচনা। সত্তা সাপেক্ষে জাম কি? PLC ল্যাডার এমন একটি নির্দেশ যা নির্দিষ্ট সত্য হলে অন হলে বা প্রোগ্রাম স্ক্যান স্বাভাবিক বাদ দিয়ে অন্য নির্দিষ্ট লেভেলে চলে যায়। অর্থাৎ কন্ডিশন ট্রু হলে রংগুলো স্কিপ করা হয়। আমরা স্যাম্পলটা দেখে ল্যাডারের চিত্র কেমন হয়। এটার ব্যাখ্যা হলো X1 অন হলে জাম্প LB/L1 কার্যকর হবে। আর PLC স্ক্যান মাঝের দুই রং YO এবং T1 বাদ দিয়ে সরাসরি LB/L1 এ চলে যাবে, ফলে মোটর এবং অ্যালার্ম চালু হবে না। এটা হচ্ছে এই ল্যাডারের ব্যাখ্যা।
আর LB1 অংশ থেকে পরবর্তী প্রোগ্রামে চলবে। কন্ডিশনাল জাম্প ব্যবহার করা হয় কেন? নির্দিষ্ট পরিস্থিতিতে রং স্কিপ করতে, জরুরি স্টেপ বা সেফটি কন্ডিশন আউটপুট ব্লক করতে, বড় প্রোগ্রামে স্ক্যান টাইম কমাতে এবং মোডস সিলেকশনে বা অটো ম্যানুয়াল আলাদা অংশ চালাতে। ল্যাডারের সুবিধা ও অসুবিধা, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হলো, এর অ্যাডভান্টেজগুলো প্রোগ্রাম দ্রুত ও ফ্লেক্সিবল হয়, অপ্রয়োজনীয় লজিক স্ক্যান কমে, কন্ডিশন অনুযায়ী ফ্লো কন্ট্রোল সহজ। অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো হলো ল্যাডারের বেশি ব্যবহার করলে ডিবাগ করা কঠিন, নতুন প্রোগ্রামদের বুঝতে সমস্যা হতে পারে। হচ্ছে ল্যাডারের সুবিধা এবং অসুবিধা। আর জাম্পের মধ্যে জাম্প যখন একটি জাম্প নির্দেশনা কার্যকর হয়, প্রোগ্রামকে যে লেভেলে পাঠায় সেই লেভেলের অংশ আবার আরেকটি জাম্প থাকে এবং সেটু আরেক লেভেলে জাম্প করে, তখন তাকে নেস্টেড জাম্প বা জাম্পের মধ্যে জাম্প বলা হয়। অর্থাৎ একটি জাম্পের পরে আবার আরেক জাম্পের কার্যকারিতা। প্রত্যেকটি ল্যাডারের উদাহরণ আমরা সংক্ষেপে দেখে নেই। ল্যাডার কেমন থাকে, ল্যাডারের চিত্র, একটা এক্সাম্পল, এইভাবে পূর্বে আমরা যেটা আলোচনা করেছি সেটাই এখানে সংক্ষেপে আকারে। আর এটা ব্যাখ্যা হচ্ছে যে যেটা আমরা পূর্বেই ডিসকাস করেছি এই সম্পর্কে নিয়ে। এটা হচ্ছে জাম্পের মধ্যে জাম্পের বাস্তব চিত্র বা রূপ। ল্যাডার ডায়াগ্রাম বা সাবরুটিন হলো এমন একটি আলাদা প্রোগ্রাম বা ব্লক যেটি মূল বা মেইন রুটিন থেকে প্রয়োজন হলে ডাকা হয় এবং কাজ শেষ হলে আবার মূল রুটিনে ফিরে আসে। সাবরুটিনের ব্যবহারের উদ্দেশ্য হলো নাম্বার 1, বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভাগ করা। নাম্বার 2, পুনরাবৃত্ত কাজ বারবার না লিখে এক জায়গায় লেখা। নাম্বার 3, সহজ ট্রাবল শুটিং ও রক্ষণাবেক্ষণ। নাম্বার 4, প্রোগ্রাম পড়া ও বোঝা সহজ। নাম্বার 5, মেমোরি ও স্ক্যান টাইম অপটিমাইজেশন করা। কিভাবে ল্যাডার ডায়াগ্রাম সাবরুটিন কাজ করে? মেইন রুটিন, এটা হচ্ছে মেইন রুটিন। স্টার্ট পিবি থেকে জিএসআর SBR1 এবং নাম্বার 2 সাবরুটিন SBR1 থেকে মোটর সেন্সর অন মোটর কয়েলে যাবে। আর নাম্বার 3 রিটার্ন টু মেইন রুটিন, সাবরুটিন থেকে RET বা রিটার্ন বা অটো রিটার্ন থাকে। যেমন সাবরুটিন ব্যবহার করা হয় মোটর স্টার্ট স্টপ সিকোয়েন্সের ক্ষেত্রে, PID লুপ বা টেম্পারেচার কন্ট্রোল, কনভেয়ার সিস্টেম রিপিট লজিকে, অ্যালার্ম হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে, ডাটা লগিং বা কমিউনিকেশনের ব্লকে, মেশিন সাইকেল স্টেপ সিকোয়েন্সিং। কেন সাবরুটিন ব্যবহার করব এর সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানবো। লজিক 5 বার দরকার, একবার লিখে 5 বার কল করা যায়। মানে একটা এক্সাম্পল দেওয়া হলো, প্রোগ্রাম স্ট্রাকচার পরিষ্কার করে, ফ্যাক্টরি অটোমেশন এ ভবিষ্যৎ পরিবর্তন সহজ হয়, PLC ব্যান্ড ভেদে ইনস্ট্রাকশন নাম অ্যালেন ব্রেডলে, JSR SBR RET, Siemens call FC or FB, Mitsubishi call RET, Omron call RET। মানে বিভিন্ন ব্র্যান্ডের, যে PLC ব্র্যান্ডের অ্যালেন ব্রেডলে, সিমেন্স, মিৎসুবিশি, ওমরান, এই সমস্ত ব্র্যান্ডের এই সমস্ত PLC ইউজ করে বা তৈরি করে। একটি বটল ফিলিংস মেশিন, একটা এক্সাম্পল আমরা দেখি, সমস্যা বলি, ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস স্টেটমেন্ট,
একটি বোতল ফিলিং স্টেশনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল ধরেছি, যেটা হচ্ছে যে প্রথমে থাকবে নাম্বার 1 স্টার্ট চাপলে পুরো সাইকেল শুরু হবে, 2 নম্বর কনভেয়ার চালু হবে, 3 নম্বর সেন্সরে বোতল এলে ফিল ভালভ 5 সেকেন্ডে খুলবে, 4 নম্বরে বোতল না থাকলে ভালভ বন্ধ থাকবে। মানে এগুলো করব আমরা প্রোগ্রামের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে ওভারলোড ট্রিপ হলে সব বন্ধ ও অ্যালার্ম বাজবে, এবং পরিশেষে 6 নম্বরে ফিলিং লজিক মূল প্রোগ্রাম না রেখে সাব রুটিনে রাখতে হবে। এই হচ্ছে একটা আমাদের সত্য। এ থেকে আমরা একটি বোতল ফিলিং স্টেশন মেশিনের ক্ষেত্রে আমরা এভাবে সমস্যার সমাধান করব। সেটা থেকে আমরা কি করব, I/O লিস্ট ইনপুটস I/O.O স্টার্ট পিবি, I/O.1 স্টপ পিবি। 2 নম্বর ক্ষেত্রে বোতল সেন্সর প্রোগ্রাম সাজিয়ে দেবো, সে কাজ করবে এভাবে। 3 নম্বর ক্ষেত্রে কনভেয়ার ওএল ট্রিপ। আউটপুটস থেকে পাবো কিউ, আউটপুটস থেকে কিউ 0.0 কনভেয়ার মোটর, 1 এর ক্ষেত্রে ফিল ভালভ, 2 এর ক্ষেত্রে অ্যালার্ম বাজার, ইন্টারনাল বিটস অ্যান্ড টাইমারের ক্ষেত্রে M 0.0 সিস্টেম রান, 1 এর ক্ষেত্রে ফিল CMD, T1 এর ক্ষেত্রে ফিল টাইমার 5 সেকেন্ড। মানে প্রোগ্রামগুলো সাজিয়ে দেব, এভাবে সে কাজ করবে। মেইন রুটিন বা মেইন লেডার, র্যাঙ্ক 1 সিস্টেম লঞ্চ করবে। এই প্রোগ্রাম এভাবে আমরা সাজিয়ে দিলে মোটামুটি কাজগুলো সিকুয়েন্সিয়াল সে চালিয়ে যাবে। এখানে মেইন শুধু স্টার্ট স্টপ নিয়ন্ত্রণ ও কল করে, মেশিন লজিক আলাদা বা সাবরুটিনে যাবে। সাবরুটিন ফিলিং SBR এর একটা আমরা ল্যাডার ডায়াগ্রাম আমরা দেখে নিই। মানে পর্যায়ক্রমে এই কাজগুলো সে সারবে। 5 সেকেন্ড পরে র্যাঙ্ক 2 যাবে, স্টপ ফিলিং হবে র্যাঙ্ক 3-তে, র্যাঙ্ক 4-এ, র্যাঙ্ক 5-এ, রিটার্ন টু মেইনে যাবে। 5টা স্টেজে কাজটা শেষ করবে। আর বোতল এলে ফিল CMD 1 হবে, 5 সেকেন্ড পর ফিলিং বন্ধ হবে, রিটার্ন করে মেইন রুটিনে ফিরে যাবে। কেন সাব রুটিন ব্যবহার করা হলো? ফিলিং লজিক জটিল, আলাদা রাখলে প্রোগ্রাম পরিষ্কার। ফিউচার এক্সপেনশন সহজে একাধিক স্টেশন ফিলিং নজল, সহজ ফিলিং ব্লক আলাদা দেখা যায়। আর প্রোগ্রামগুলো উন্নত করতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সাবরুটিন ল্যাডার প্রোগ্রাম ডিজাইন কোথায় ব্যবহৃত হয়? বেভারেজ ফ্যাক্টরিতে, অ্যাডিবল অয়েল প্যাকেজিং লাইনের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালস লিকুইডে ফিলিংসের জন্য, কেমিক্যাল ড্রামস ফিলিং করতে, যেগুলো খুবই ডেঞ্জারাস সেগুলো, কসমেটিক বোতল ফিলিং করতে। এছাড়াও অনেক আরও আছে, ইউজ করা যায়। মোটামুটি এগুলো মনে রাখার জন্য সাবরুটিন ল্যাডার ডিজাইন মানে কোথায় কোথায় ব্যবহৃত হয়, আর কেন সাবরুটিন ব্যবহার করব, এসব আর ডিটেলস আলোচনা হবে নেক্সট। পরিশেষে এই অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো থ্যাঙ্কস এনি কোশ্চেন। এই ক্লাসটা যে কোনো সময় দেখা যাবে। এই ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে দেখা যাবে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।